আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 16ই মে ফ্রাইডে, আর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। অন্যান্য ব্যাচের ক্ষেত্রে যখন অন্যান্য স্কাল্পিং ব্যাচগুলো হতো, তো ক্লাস নাম্বার 4 থেকেই সবাইকে ইন্ডিকেটর দিয়ে দেওয়া শুরু করতাম। বাট আপনাদেরকে দিচ্ছি একটু পরে। কারণটা হচ্ছে যে ইন্ডিকেটরগুলো আগে দিয়ে দিলে সবাই যেটা করে যে ম্যানুয়ালটা শিখতে চায় না। ম্যানুয়ালটা না শিখলে অ্যাকচুয়ালি ইন্ডিকেটর দিয়ে কেউই কাজ করতে পারবে না। যখন ম্যানুয়ালটা বুঝে যাবে তখন ইন্ডিকেটর দিয়ে সে ফুললি কাজ করতে পারে। সো যেহেতু শেখানোর দায়িত্ব নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে যে কোনো একটা পন্থা বা কৌশল অবলম্বন করেই শেখাইতে হবে। যদিও এটা আমি মনে করি এরকম যে একটা প্রফেশনাল জিনিস এবং সবাই ম্যাচিউরড পিপল, সেক্ষেত্রে সবাই নিজের ইচ্ছায় শিখবে, কিন্তু সবার একটা যারা শিক্ষার্থী হয় তাদের বয়স যদি 50 বছরও হয়, শেখার সময় তাদের ব্যাপারটা এরকম হয় যে সহজ রাস্তা খুঁজে আর কি। তো সফলতার তো কোনো সহজ রাস্তা হয় না, এই জন্য কৌশলটা আমি অবলম্বন করতেছি যে আগে ম্যানুয়ালটাই শেখাবো, তারপরে ইন্ডিকেটর দেবো। তাহলে তখন যেটা হবে, কাজটা খুব ইজি হয়ে যাবে এবং তখন সেজন্য স্যাটিসফাইড হয় যে হ্যাঁ, আমি পারতেছি, আমি পারবো, আমাকে দিয়ে হবে। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, যদি কেউ জয়েন করে তো করে নিক। গতকালকে অ্যাকচুয়ালি আমার একজন ভাই, মানে আত্মীয় স্বজন ভাই না, আমাদের সুন্নি মুসলমান একজন ভাই আর কি, আমাদের জামাতের, মারা যায়। তো ওনাকে দাফন কাফন করে ফিরতে দেরি হচ্ছিল। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে আপনাদের সাথে ক্লাস আছে, এই জন্য আমি মেসেজ দিয়েছিলাম যে আজকে ক্লাস নিতে পারবো না। মানে একটা দায়বদ্ধতা আর কি থেকে যায়। তো যেহেতু ল্যাপটপ সাথে ছিল না, রুটিন মনে ছিল না, তাই মেসেজ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর মনে হয় জয়েন করার কেউ নেই এখন, অলরেডি 10 জন জয়েন করে ফেলছে। তো আমরা ক্লাস করি, যেহেতু ক্লাস রেকর্ড থাকছে, যারা জয়েন করেনি তারা দেখে নিবে পরবর্তীতে রেকর্ড। আমি একটু পাগল মেন্টালিটির মানুষ, মানে আমার দায়বদ্ধতা এমন, যদি আমার কাছে কোনো দোকানদার 10 টাকা পায় তো আমি ওই রাস্তা দিয়ে আর হাঁটি না যতক্ষণ পর্যন্ত পরিশোধ করতে পারি না। মানে এতটা লজ্জাবোধ লাগে। সেম আপনাদের ক্লাস করানোর ক্ষেত্রেও আমার এই দ্বিধাটা লাগে যে আমি যেটা শিখাচ্ছি সেই ছেলেটা যদি শিখতে না পারে, তাহলে আমি মানে আমার মনে হয় যে ওই টাকাটা আমি নিলাম, এটা আমার জন্য হালাল হলো না। হ্যাঁ, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি, প্লিজ সবাই অ্যাকসেপ্ট করেন, এভাবে নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ফাইনালি আমি তো আমার ট্রেডিং লাইফটা শুরু করেছিলাম বাইনারি দিয়ে। তো বাইনারিতে আমি সফল ট্রেডার ছিলাম এবং আমার লাইফের অধিকাংশ আর্নিং, 80% আর্নিং আমি বাইনারি থেকেই করছি, এবং সেটা আইকিউ অপশন থেকে। এবং আইকিউ অপশনের একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বিয়ারিশ ইঙ্গালফিং, এই বিয়ারিশ ইঙ্গালফিং ধরে। তো আর অন্য কোনো কিছুই না, শুধু বিয়ারিশ ইঙ্গালফিংয়ের হলো স্ট্র্যাটেজি, আর অন্য অন্য ফিল্টারিংগুলো ইউজ করতাম। এছাড়া কিছু ইন্ডিকেটর আমি নিজে ডেভেলপ করতাম। আমার নিজস্ব লজিক যেটা ভালো লাগতো, বা কোথাও কিছু একটা দেখছি লজিক, সেটার উপরে বেস করে আমার মতো করে তৈরি করতাম এইটা দিয়ে। তো তারপরে তো বাইনারি ছেড়ে দিয়েছি, ফরেক্স শুরু করেছি, এবং মধ্যখানে বাইনারি অনেকদিন করিনি, বাইনারি করিও না। কিন্তু আমার যারা পূর্বের স্টুডেন্ট ছিল অনেক, তাদের ভাই ব্রাদার পরিচিত সবাই মিলে ধরছে বাইনারি করার জন্য, আবার পুরাতন স্টুডেন্টরা যে একটু ঝালাই করে নেওয়ার জন্য। সো অ্যাকচুয়ালি বাইনারির যে একটা চ্যানেলে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি বাইনারি কিন্তু আমি এখন নিজেও করি না, কিন্তু তাদের জন্য একটা ঝালাই করে দেওয়ার জন্য একটা ব্যাস আর কি। তো যাই হোক, আপনারা যারা ফরেক্স স্কাল্পিংয়ে আসেন, এটাই বেস্ট, বাইনারির চেয়ে এটাই বেস্ট, এটাতে রিস্ক কম আছে। তো আমরা 4টা ক্লাস করেছি অলরেডি। 1 নম্বর ক্লাসে আমরা টোটাল মডিউল সম্পর্কে জেনেছি, তারপরে ট্রেডিং কোর্স শিখতে হলে কী কী লাগে এইসব ব্যাপারে জেনেছি, বেসিক ব্যাপারগুলো। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি যে নেটওয়ার্ক কেমন লাগে, ল্যাপটপ কেমন লাগে, আমাদের অ্যাকাউন্ট কোন ব্রোকার ভালো, কোন কারেন্সি ভালো। তারপরে তৃতীয় ক্লাসে এসে আমরা অ্যাকাউন্ট কীভাবে ওপেনিং করতে হয়, উইথড্র ডিপোজিট, তারপরে ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট, এক্সনেস অ্যাকাউন্ট, এবং ইসলামিক অ্যাকাউন্ট কোনটা, কোনটাতে সুদ ফ্রি অ্যাকাউন্ট আর কি, যেটা কিনা যারা মুসলমান ধর্মের আছেন বা যে কোনো ধর্মেরই আছেন, খারাপ জিনিসটা সবার জন্যই খারাপ, সেগুলো থেকে বেঁচে থাকা যায়। 4 নম্বর ক্লাসে আমরা এসে ক্যান্ডেল অ্যালগো, অর্থাৎ শুধুমাত্র ক্যান্ডেলের উপরে বেস করে কিভাবে ট্রেড করা যায় সেই বিষয়টা সম্পর্কে জেনেছি, এবং এসএনআরকে কীভাবে ড্রয়িং করতে হয়। তো আমরা আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ক্লাসটা টান দিয়ে আপনার একটু একটু স্ক্রিনশটটা দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে।
তো প্রথমত আমরা আমাদের গ্রুপে রিভিউ করেছিলাম, তারপরে আমরা আলোচনা করেছিলাম এই কয়টা টপিক নিয়ে, যে মোটামুটি এই কয়টা টপিক জানলেই কিন্তু স্কাল্পিং করা যায়। তো ক্যান্ডেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, স্ট্রাকচার, ওবিএসএমসি, ঠিক আছে, আইসিটির কিছু পয়েন্ট আছে এই জিনিসগুলো। তারপরে আমরা এই ক্যান্ডেলগুলো সম্পর্কে জেনেছিলাম যে এই ক্যান্ডেলগুলো সিঙ্গেল সিঙ্গেল কীভাবে ফাইন্ড আউট করতে হবে ক্যান্ডেলটাকে মুখস্থ রাখার জন্য, এবং ক্যান্ডেলটাকে ফাইন্ড আউট করার পরে আমরা একটা শিট করব, সেই শিটের মধ্যে আমাদের জমা রাখবো যে কোন ক্যান্ডেলের অ্যাকুরেসি কেমন, কোন ক্যান্ডেলটা 100টার মধ্যে কয়টা কাজ করে, তাহলে আমাদের যেটা হবে একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। আমরা এইভাবে একটা শিট করতে চেয়েছিলাম। আর তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্সকে কীভাবে ড্র করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম, এবং শুধু বিয়ারিশ ইঙ্গালফিংকে ধরে কীভাবে এন্ট্রি নিতে হয়, এবং টেক প্রফিট লেভেল কোথায় সেট করতে হয়, এন্ট্রি কোথায় সেট করতে হয়, এসএল কোথায় সেট করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো যদিও ক্লাসটা অনেক ছোট ছিল কিন্তু আলোচনা অনেক গভীর কিছু ছিল। তো আমরা আশা করি সবাই হোমওয়ার্কগুলো করছি, আমরা গ্রুপে যাব, দেখব যে কারা হোমওয়ার্ক করছে। এবং আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িংয়ের জন্য কথা বলেছিলাম যে 15 মিনিট ড্রয়িং করলে পরবর্তী 15 মিনিটে মার্কেটের স্ট্রাকচার বোঝা যায়। তো আমরা এটা নিয়ে সবাই কয়েকটা পজিশনে ড্র করার চেষ্টা করব এবং এগুলোর হোমওয়ার্ক গ্রুপে দেব, এই ধরনের একটা কথা ছিল। তো আমি অ্যাকচুয়ালি গ্রুপে এখন পর্যন্ত বিস্তারিত দেখতে পারিনি, একটু দেখে আসি কার কার হোমওয়ার্কের কী অবস্থা। ব্যাচ নাম্বার 37। ওকে, তো গত ক্লাসের পরে শিট দিয়ে দিলাম। তারপরে মোবাইলে আমরা কিভাবে ইন্ডিকেটর সেট আপ করবো এ ব্যাপারে আলোচনা, হ্যাঁ অবশ্যই আলোচনা করব, সমস্যা নেই। ইন্ডিকেটর দিলে যেদিন দিব ওই বিষয়ে আলোচনা করে দিব। নর্মালি ট্রেডিং ভিউ অ্যাপ ইনস্টল করতে হয়, তো আমি আমার ফোন থেকে রেকর্ড করে একটা ভিডিও দিয়ে দিব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। রাশিদুল ইসলাম উনি বলছে যে হ্যাঁ ঠিকই বলছে উনি, এটা সম্ভবত ওনার ফোনের স্ক্রিন কিনা আমি জানি না, হ্যাঁ ফোনের স্ক্রিনে যে নেটওয়ার্ক দেখাচ্ছে। সো আপনি ব্রাউজারে ঢুকেও এইভাবে করতে পারেন, আর যদি আপনি ব্রাউজারে না ঢুকেন, আপনি যদি ইয়েতে ঢুকে করতে চান, কি বলে অ্যাপে, সেখানেও করতে পারবেন। ল্যান্ডস্কেপ করে নিলে একটু স্ক্রিনটা বড় দেখাবে। আচ্ছা, শুটিং স্টার, ওকে, এইখানে হচ্ছে ইনি কয়েকটা প্র্যাকটিস করছে। বুলিশ ইঙ্গালফিং, ওকে ওকে, বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যাঁ রাইট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা, এই তো মোবাইলে আরেকজন মনে হয় ভিডিও মেক করে অলরেডি দিয়েই দিয়েছে, তো ধন্যবাদ যে পাঠিয়েছে তাকে। হ্যাঁ খুব সুন্দর, গুড, সুন্দর, তাহলে আমাকে আর কষ্ট করে দেওয়া লাগলো না। ওনার নাম হচ্ছে ফরিদুল ইসলাম, ঠিক আছে, অনেক সুন্দর। তারপরে আলহামদুলিল্লাহ 18টি ক্যান্ডেল প্যাটার্নের উপর ট্রেড, হ্যাঁ ঠিক আছে। ছোটো ছোটো প্রফিট, এই ছোটো ছোটো প্রফিটগুলোই বড় হয়ে দাঁড়াবে এক সময়। যখন আপনি ছোটোগুলোতে সাকসেস হবেন, বড়গুলোতে আপনার কোনো প্রবলেম হবে না, এবং রিয়েল অ্যাকাউন্ট আপনার ঠিক আছে, খুবই সুন্দর। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ গুড, মাশাল্লাহ। এখানে আমরা যদি একটু হিসাব করে দেখি, এটা কয় তারিখের? 15 তারিখে, ওকে, 14 তারিখের একটা, 15 তারিখের বাকিগুলো। $3, $4, $5, 6 7 8, এই খুচরা মিলে 9 10 $11, $1 লস। তো এই তো $10 মানেই এনাফ। কিন্তু আমি যেটা থিঙ্কিং করি, আসলে মানুষের চলাফেরার জন্য বেশি টাকার প্রয়োজন পড়ে না। আপনি যদি 125 টাকা করেও ডলারগুলো সেল হয়, তো 10 ইন্টু 125 অর্থাৎ 1200 টাকা। আর 1200 ইন্টু আপনি মাসে 30 দিন ট্রেড করার দরকার নেই, 15 দিন, 18,000 টাকা, ইটস এনাফ। এবং ট্রেড করার টাইম যে হিউজ লাগতেছে তাও তো না, হিউজ টাইম ধরে যে ট্রেড করতে হচ্ছে তাও তো না। আমরা যদি ওনারটা যদি খেয়াল করি, এই তো উনি 1:56 থেকে তারপরে এই তো অল্প সময় ট্রেড করছে। আর স্কাল্পিং যেহেতু, তো আশা করি সবাই এরকম ভালো কিছু হবে। তারপরে যদি দেখি প্র্যাকটিস, ওকে, এটা কার্ড দেখতেছিলাম, সুন্দর করে জিপ ফাইল করে পাঠিয়েছে ফরিদুল ইসলাম। ওকে, ঠিক আছে। সাকসেসফুল পিপলের আসলে চলাফেরার প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে সুন্দর করে সবগুলো একসাথে জিপ করে পাঠাইছে, অনেক সুন্দর। দেখি ট্রেন্ড
বাই ক্যান্ডেল, ও মাশাল্লাহ খুব সুন্দর। আচ্ছা, তারপরে আমরা অন্য স্ক্রিনশটগুলো একটু দেখি, দেখলে বুঝতে পারবো। 3 শোল্ডার, ওকে, ইভিনিং স্টার, হ্যাঁ রাইট, হ্যামার। আচ্ছা, এই হ্যামারটা কিন্তু রিমার্কেবল, কারণ এটা হ্যামার হয়নি, এটা ডোজি হয়েছে। হ্যাঁ, এই হ্যামারটা হয়নি, এটা ডোজি হয়েছে। এটা মারুহুজু ঠিক আছে, এটাও মারুহুজু ঠিক আছে। রেড ইঙ্গালফিং অর্থাৎ বিয়ারিশ ইঙ্গালফিং, হ্যাঁ ঠিক আছে। বাট এই যে লেসটা থাকার কারণেই কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড হয়নি। হ্যাঁ, আর এটা গ্রিন ইঙ্গালফিং অর্থাৎ বুলিশ ইঙ্গালফিং, ঠিক আছে। বাট এটা তো একটু লেস আছে, যার কারণে কিন্তু মার্কেটটা আনইভেন হয়েছে। সমস্যা নেই, এভাবে করতে করতেই ঠিক হয়ে যাবে। গুড। জি পারফেক্ট। হ্যাঁ, এটা হ্যামার ঠিক আছে, এই হ্যামার কিন্তু ঠিক আছে। ওকে, যদি এখানে দেখি গ্রিন ইঙ্গালফিং, রেড ইঙ্গালফিং, ঠিক আছে। মানে উনি যেটা বিয়ারিশ ইঙ্গালফিং বা বুলিশ ইঙ্গালফিং, ওইটাকে উনি ভিন্ন নেম লিখছে যে গ্রিন ইঙ্গালফিং আর রেড ইঙ্গালফিং। তো অন্য কেউ আবার মানে ভুল বুঝেন না, ওনার মনে রাখার সুবিধার্থে উনি লিখছে, সো ব্যাপার না। ইঙ্গালফিং মারুহুজু, দেখেন ইঙ্গালফিং কিন্তু যেখানে আছে সেখানেই, ইঙ্গালফিং নিয়ে যদি কেউ বাইনারি ট্রেডও করে, মাশাল্লাহ সে ভালো কিছু করবে। হুম, ইঙ্গেলফিং নিয়ে আমার একটা ইয়েই তৈরি করা আছে, কোড তৈরি করা আছে বাইনারি ট্রেডিংয়ের জন্য। তো আমরা একটু ওনার এইগুলো দেখবো, যেহেতু সামারি শুধু একজনই করে পাঠাইছে, তো ওনারটাই দেখবো আমরা। স্পিনিং টপ উনি প্রথম ঘন্টায় একটা পাইছে, একটাই ওয়ার্কিং, সেকেন্ড ঘন্টায় পায়নি, তারপরে পায়নি, একদম 9 নম্বর ঘন্টায় যায় উনি দুইটা পাইছে, তার মধ্যে একটা ওয়ার্ক করছে, আর এটা একটা পাইছে একটা করছে, মানে 4টার মধ্যে 3টা ওয়ার্ক করছে, তার মানে ঠিক আছে। ডোজি, হ্যাঁ ডোজি কী হয়েছে, 14টার মধ্যে একটা ওনার কাছে ওয়ার্ক করছে। আচ্ছা, এইটা নিয়ে কিন্তু আলোচনা আছে, আমি মার্ক করে রাখতেছি। তারপর হলো গ্রিন মারুহুজু 4টার মধ্যে 4টাই ওয়ার্কেবল হয়েছে, গুড। আচ্ছা, রেড মারুহুজু 4টার মধ্যে 4টাই কাজ করছে। এই সামারিটা কেন করতে বলছিলাম এখন বুঝতে পারবেন, যেহেতু একজন করছে, খুব সুন্দর, ওনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য। হ্যামার 3টার মধ্যে 3টাই কাজ করছে। হ্যাঙ্গিং ম্যান 2টার মধ্যে 2টাই কাজ করছে। ইনভার্টেড হ্যামার 1টার মধ্যে 1টাই কাজ করছে। আমি কিন্তু এইখানে দেখে বলতেছি, বাকি সবাই বুঝতে পারতেছেন কি না। মানে উনি প্র্যাকটিসটা এভাবে করছে, ফার্স্ট, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, এইভাবে 10 ঘন্টা উনি প্র্যাকটিস করছে। সেই 10 ঘন্টার 1 ঘন্টা মার্কেটে থাকছে, সেই 1 ঘন্টায় হ্যাঙ্গিং ম্যান কয়টা আসছে, একটাও আসেনি। এই যে 9 নম্বর ঘন্টাটাতে একটা হ্যাঙ্গিং ম্যান আসছে, কিন্তু স্ট্র্যাটেজি যেটা সেটা ওইভাবে কাজ করছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যারা মিসিং করছিলেন আগের ক্লাস। তো ইনভার্টেড হ্যামারও 100-এ 100 কাজ করছে, 100-এ 100, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, তো সবই টান দিলাম। বিয়ারিশ ইঙ্গালফিং 10টার মধ্যে 9টা কাজ করছে। আচ্ছা, টুইজার টপ, টুইজার বটম পাওয়া যায়নি, এগুলা 100-এ 100 ওয়ার্ক করছে। এখন আমরা যদি এখানে খেয়াল করি যে স্প্রিং টপ 4টার মধ্যে 3টা কাজ করছে, আর 14টার মধ্যে একটা কাজ করছে হচ্ছে ডোজি, তাই না? এই স্প্রিং টপ আর ডোজি হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। আশা করি সবার মনে আছে যে ডোজি আর ইয়ে হচ্ছে আমাদের নিউট্রাল ক্যান্ডেল। যেমন নিউট্রাল ক্যান্ডেল আমরা কোথা থেকে আলোচনা করেছিলাম, একজনের প্রশংসা করছি, উনি কিন্তু ভালো কাজ করছে, এই জন্যই প্রশংসা করছি। সো অন্যরা আবার মন খারাপ করবেন না। কথাটা যেটা বলছি সেটা হচ্ছে যে সফল ব্যক্তির চলাফেরা দেখলে বোঝা যায়। একটা ফেসবুকে ওই দেখবেন যে অনেকেই তো অনেক কিছু লেখে না, ওইখানে দেখবেন যে লেখা আছে যে সফল ব্যক্তিরা বসে কিভাবে, যে ওরা মেরুদণ্ড সোজা করে বসে, সফল ব্যক্তিরা কিভাবে চলাফেরা করে। অর্থাৎ একটা শিক্ষক দেখে বলে না এই ছেলেটা ভবিষ্যতে বড় কিছু হবে, কি দেখে বলে, আচরণ দেখে বলে। তো এই যে উনি সামারিটা করে পাঠাইছে 10 ঘন্টার প্র্যাকটিস দেখে, যেমন আমরা কথা বলতেছি ভালো লাগতেছে, যদি অন্য কেউ করতেন তার নিজেরও ভালো লাগতো এবং কনফিডেন্স থাকতো। এখন ওনাকে কিন্তু ধরলে উনি কিন্তু বলে দিতে পারবে যে ভাই আসলে মার্কেটে ডোজি তেমন কাজ করে না, কিন্তু এই অমুক ক্যান্ডেলটা কিন্তু ভালোই কাজ করে, আমি 10 ঘন্টা প্র্যাকটিস করে দেখছি, আমার কাছে অ্যানালাইসিস আছে। ঠিক আছে। আচ্ছা, স্পিনিং টপ আর ডোজি এগুলো কি নিউট্রাল ক্যান্ডেল, অর্থাৎ এরা মার্কেটে নিউট্রাল থাকে, মার্কেটকে নিউট্রাল রাখে। সেক্ষেত্রে এগুলো কিন্তু ট্রেড করার জন্য না, এগুলো হচ্ছে মার্কেট নিউট্রাল থাকবে কিনা বোঝার জন্য।
আর নিচের এগুলো বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল, এগুলো হলো ট্রেড করার জন্য, ঠিক আছে। তো উনি খুব সুন্দর করে তৈরি করছে। প্রথমে দুইটা, যে এই দুইটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, ওই দুইটাতে কিন্তু দেখেন ভালো কাজ করেনি। আর আমি বলছিলাম কি যে সবচেয়ে ভালো কাজ করবে এই বুলিশ এবং বিয়ারিশ, আর হইল মারুভুজু, রেড গ্রিন মারুভুজু। এই দেন রেড গ্রিন মারুভুজু 4টার মধ্যে 4টাই ওয়ার্ক করছে, হ্যাঁ। আর এই বুলিশ ইঙ্গালফিং 7টার মধ্যে 7টা, আর এখানে হলো বিয়ারিশ 10টার মধ্যে 9টা। এখন কথা হইল যে এইটা দিয়ে যদি কেউ বাইনারি ট্রেডও করে তাহলে সে কি ভালো রেজাল্ট করবে না? অবশ্যই ভালো রেজাল্ট করবে। খুব সুন্দর হয়েছে, শুভকামনা রইল সবার জন্য। যারা করে নাই তাদের জন্য শুভকামনা, আপনারা পার্সোনালি এটা করে নেবেন। যদি না করেন তাহলে প্রবলেম হবে, যে পরবর্তীতে বুঝতে পারবেন না। আচ্ছা, আরেকজন পাঠিয়েছে হোমওয়ার্ক, উনি হচ্ছে ডোজি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ডোজি, মাশাল্লাহ সুন্দর। আচ্ছা ডোজি, নেভিগেশন লাগবে না বাবা, নেভিগেশনটা রিমুভ করে দিই। আচ্ছা তারপরে ডোজি, হ্যাঁ ঠিক আছে, নিউট্রাল রাখে, নিউট্রাল রাখছে পরের ক্যান্ডেল, ঠিক আছে। আচ্ছা বুলিশ ইঙ্গালফিং, হ্যাঁ ওয়ার্ক করছে 100-এ 100, 100-এ 100, গুড। হ্যাঁ এটার কিন্তু লেজ আছে, তারপরও ওয়ার্ক করছে। লেজ আছে তারপরও কেন ওয়ার্ক করছে বলেন তো? এই যে এর আগে যে বৃহৎ ক্যান্ডেলটা, এখানে কিন্তু নিউজ রিলিজ ছিল, ঠিক আছে, এইটার কারণে কাজ করছে। যদি এটার এই নিউজ রিলিজ বিগ ক্যান্ডেলটা না থাকতো তাহলে কিন্তু এত বড় লেজ নিয়ে কাজ করতো না, হ্যাঁ। আর এইটার আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, ডোজি একটা কাজ করেনি 14টার মধ্যে, বাকিগুলো কাজ করছে। আচ্ছা ঠিক আছে। তো যেটা হলো, এটা যেটা বলতেছিলাম, যে এই ক্যান্ডেলটা, এই বিগ ক্যান্ডেল এটা হওয়ার কারণে কিন্তু এটা কাজ করছে। যদি এটা বিগ ক্যান্ডেল না হইতো তাহলে কিন্তু এই এত বড় লেজ নিয়ে এইটা পরবর্তীতে মার্কেট 5 মিনিট উপরে যাইতো না। তাহলে প্রশ্ন হইতো কেন যাইতো না, তাই না? এটা তো জানতে হবে। এই জানার ব্যাপারটা একটু বলে দিই, সেটা হলো এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে এরকম হয়েছে, আমি ড্র করতেছি, আপনারা বুঝতে পারবেন তাহলে সহজে। আর তার আগে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আর তার আগে একটা রেড ক্যান্ডেল হয়েছে ইয়া বড়। এর থেকে মার্কেট আপ ট্রেন্ড, এই যে আপ ট্রেন্ড, তারপরে একটা ইয়া বড় ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আবার মার্কেট এখান থেকে পরে উপরে গেছে। তো তারপরে এখানে আরেকটা ডোজি হয়েছে, সরি গ্রিন ডোজি। আচ্ছা আমি এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট তারপরে আপে গেছে। আচ্ছা, তো আমি এখানে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এইটা বুলিশ ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং এর মতো প্যাটার্নটা, বাট এটা বুলিশ ইঙ্গালফিং না, এটাকে বলা হয় ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্স ক্যান্ডেল। বুলিশ ইঙ্গালফিংয়েরই একটা জাত ইন্ডেক্স। তো এইখানে এই ক্যান্ডেল, এইটা হওয়ার পরে কিন্তু মার্কেট 5 মিনিট আপে যাইতো না, এত বড় লেজ আছে। তাহলে এত বড় লেজ থাকার কারণে কেন উপরে যাইতো না? কারণটা হয়তো এইখানে যে এই ক্যান্ডেলটার মধ্যে এটা হলো বডি, এটা হলো উইক। তাহলে একটা ক্যান্ডেলের মধ্যে বডি আর উইক কিভাবে তৈরি হয়? যে একটা ক্যান্ডেল যদি এরকম হয়, যে এই ক্যান্ডেলটার মধ্যে ওপেনিং ক্লোজিং একটু বলতে হবে, তাহলে সুবিধা হবে। মনে করেন একটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় কিভাবে আর ক্লোজিং হয় কিভাবে। একটা ক্যান্ডেল এরকম, উপরে এরকম একটা লাঠি আছে, নিচেও একটা লাঠি আছে। তাহলে যখন একটা ক্যান্ডেল শুরু হয়, মনে করেন এখান থেকে ওপেন হইলো, ওপেন হওয়ার পরে মার্কেটে বাই হচ্ছে। এই বাইয়ের ধরনটা একটু লিখে আমি, মনে করেন এখানে 100, 190, 80, 70, 60,
50 40 30 20 10, ঠিক আছে। এক, তো এই মনে করেন ক্যান্ডেলে এগুলো মনে করেন ভ্যালু। তো যখন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে তখন মার্কেট ছিল এই 30 ভ্যালুতে। ইতিমধ্যে মানুষ বাই করতেছে। কারা বাই করতেছে? রিটেল ট্রেডার, $1 $2 করে যারা ট্রেড করে, বাইনারি ট্রেডার। তারপরে হচ্ছে যে স্কাল্পার, তারপরে সুইং ট্রেডার, তারপরে হলো পজিশন ট্রেডার, বড় বড় হেডজে ফান্ড, ব্যাংক, সবাই কিন্তু বাই করতেছে, তাই না? তো বাই করতে করতে মার্কেটে প্রচুর বাই হইতেছে, সেলও হইতেছে। তো বাই হতে হতে মার্কেট কি হলো? উঠতেছে। আরও মনে করেন বাই হয়েছে, আরও বাড়তেছে, উঠতেছে, এই পর্যন্ত উঠছে। ইতিমধ্যে আবার সেলও কিন্তু হচ্ছে, এরকম আপ ডাউন চলছে। আবার মনে করেন হিউজ একটা পরিমাণ সেল হয়েছে, মার্কেট নিচে নেমে আসছে, আবার বাই হয়েছে, উপরে উঠে গেছে। এইভাবে আপ ডাউন ক্যান্ডেল করতেছে, করতে করতে ইতিমধ্যে হিউজ সেল হয়েছে, মার্কেট নিচে চলে আসছে। এখানে আসার পরে আবার মনে করেন বাই হয়েছে, কারণ প্রতি সেকেন্ডে বাই সেল হচ্ছে। হতে হতে ক্যান্ডেল পুনরায় যখন 1 মিনিট শেষ হয়ে গেছে, আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, যদি 10 মিনিট দেখি তাহলে 10 মিনিটের, তো 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, 1 মিনিট শেষ হয়ে গেছে, ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে এখানে। তাহলে এটা ক্যান্ডেলের ওপেনিং, এটা হলো ক্লোজিং টাইম। কিন্তু মার্কেটে সেলারেরা মার্কেটকে এই পর্যন্ত নামাই নিয়ে গেছিল, আর বায়ারেরা এই পর্যন্ত তুলে ফেলছিল। তো সেলার তাহলে এই পর্যন্ত নামাই নিছে, বায়ার এই পর্যন্ত নিছে। তাহলে মার্কেটের লোয়ার রেট নামছিল 1 মিনিটের মধ্যে, আবার হায়ার উঠছিল 100-এ। কিন্তু মার্কেট স্টাবল হয়েছে 30 থেকে 70-এর মধ্যে। তাহলে 30 থেকে 70-এর মধ্যে। এখন তাহলে এইটা বায়ার ক্যান্ডেল কেন? বায়ার ক্যান্ডেল হওয়ার কারণটা হচ্ছে ওপেনিং হয়েছে 30-এ, কিন্তু মার্কেট শেষ পর্যন্ত স্টেবল হয়েছে 70-এ। অর্থাৎ এখানে যে পরিমাণ বাই সেল হয়েছে তার মধ্যে বায়ারের সংখ্যা বেশি ছিল, বায়ারের ভ্যালু বেশি ছিল, সংখ্যায় হোক বা ভ্যালুতে হোক বেশি ছিল, যার কারণে এটা গ্রিন ক্যান্ডেল হিসেবে মার্কেট উপরে গেছে। কিন্তু এইখানে কি তাহলে সেলার ছিল না? অবশ্যই সেলার ছিল। যদি সেলার না থাকতো তাহলে মার্কেট এইখানে ওপেন হওয়ার পরে মার্কেট কি হলো, এইখান থেকে এইরকম করে আরও উপরে উঠে যাইতো। তাহলে এই যে এখানে যে 70 থেকে 80 100 পর্যন্ত, এখানে 30, আর এখানে 1 থেকে এই 30 পর্যন্ত, এইখানে 30, এই যে এখানে 60 ভ্যালু, এখানকার 30, 70 থেকে 100, আর এখানকার 30, এই যে 60, এই ভ্যালুটা কিন্তু কার? এই ভ্যালুটা সেলারের। আর বায়ারের ভ্যালু এখানে কত আছে? এই 30 থেকে 70 পর্যন্ত। তার মানে এইখানে কি আছে? এই মধ্যখানে এইখানে কিন্তু এই 60 মানে এই 60%ই আছে হচ্ছে সেলার, আর অনলি 40% আছে বায়ার। তো অনলি 40% বায়ার থাকার পরেও ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। আর কারণটা কি? কারণটা হচ্ছে লাস্ট সেকেন্ড যখন ক্যান্ডেল ক্লোজ হয়, ওই সময় হয়তো বা কোনো একটা বায়ার দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? যদি না হইতো তাহলে হয়তো বা আরও নিচে নেমে আসতো। সেক্ষেত্রে বায়ার এবং সেলারের এই ভ্যালুর উপরে, ক্ষমতার উপরে বেস করে ক্যান্ডেলটা ছোট এবং বড় হয়। তো তাহলে আমরা এখানে খুব সহজ একটা জিনিস বুঝতে পারলাম যে এই ক্যান্ডেলের ভিতরে এইখানে হিডেন, এই জায়গাটুকুর মধ্যে হিডেন সেলার আছে, এই জায়গাটুকুর মধ্যে হিডেন সেলার আছে। এখন হিডেন সেলার যদি এইখানে থাকে তাহলে এই সেলারেরা পাওয়ার দেখাবে কখন? এইখানে তারা সেল করছে মাত্র, তাহলে এর পরের ক্যান্ডেলে যায় কিন্তু তারা সেল ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে? এখন কথা হলো, আমাদের প্রশ্ন ছিল এইখানে যে এইখানে এটা বুলিশ ইঙ্গালফিংয়ের মতো হয়েছে, কিন্তু মার্কেট উপরে গেছে। যদি এই বড় ক্যান্ডেলটা না থাকতো তাহলে মার্কেট উপরে যাইতো না। এইখানে হিউজ পরিমাণ সেল ট্রেড হয়েছে, প্রতিটা মুহূর্তে মার্কেটে বাই সেল করার জন্য ট্রেডাররা উপস্থিত আছে বিশ্বের কোনো না কোনো জায়গায়। তো এই সময়টাতে প্রচুর পরিমাণে সেলার এই মিনিটটাতে সেল করে দিছে। মনে করেন আমরা এই গ্রুপে 14 জন আছি, আমরা 14 জনই রেডি ছিলাম, আমরা 14 জনই এই ক্যান্ডেলেই সেল করে দিছি। তো 14 জন সেল করে দিছি, কেউ আমরা 1 মিনিটের জন্য, কেউ 5 মিনিটের জন্য, কেউ স্কাল্পিং করছি, কেউ সুইং করছি। যে 1 মিনিটের জন্য করছে সে এইখানে নিচে ট্রেডটা, এই ক্যান্ডেল শেষ হয়ে যাবে, ট্রেড ক্লোজ। যে 5 মিনিটের জন্য নিচে সেইখানে নিচে 5টা ক্যান্ডেল পরে তার ট্রেড ক্লোজ হয়ে যাবে, এমন তো ঘটনা। তো এইখানে আমি মনে করেন নিয়ে নিছি 1 মিনিটের জন্য, তো নেয়ার পরে আমি কি আর পরের ক্যান্ডেলে ট্রেড নিব না তো, কারণ আমার এটা রেজাল্ট আসুক। অথবা আর একজন 5 মিনিটের জন্য ট্রেড নিছে, সেইটাতে নেওয়ার পরে পরের ক্যান্ডেলই তো আর ট্রেড নেবে না, অপেক্ষা করবে। যে স্কাল্পিং করার জন্য নিছিল, যে সে এইখানে স্কাল্পিং করার জন্য ট্রেড নিছে, তার টার্গেট ছিল প্রফিট লেভেল নিবে এই পজিশনে, তো সে স্কাল্পিংয়ের প্রফিট এখানে নিয়ে নিছে অলরেডি।
যে সুইং ট্রেড করার জন্য চাইছিল সেইখানে এন্ট্রি নিছে, এইখানে শেষে টেক প্রফিট নিয়ে নিছে। ঠিক আছে, এখন এই 1 মিনিটের জন্য হোক বা 5 মিনিটের জন্য হোক বা স্কাল্পিং বলেন সুইং বলেন, যারা বাইনারি ট্রেড করছে 1 মিনিটের জন্য, তাদের ট্রেড এই ক্যান্ডেলেই শেষ হয়ে গেছে। সেল হিউজ পরিমাণে, এক ক্যান্ডেলেই হয়ে গেছে, ট্রেড ক্লোজ হয়ে গেছে। যারা 5 মিনিটের জন্য ট্রেড নিছে তারা তো আর ট্রেড ক্লোজ করে দিতে পারেনি, তো তারা চুপচাপ বসেছিল। যারা স্কাল্পিং করছে, সুইং ট্রেড করছে, তারা কি করছে, স্কাল্পিংয়ের তো টেক প্রফিট লেভেল এইটা ছিল, তো সেইখান থেকেই বের হয়ে গেছে এই ক্যান্ডেল শেষ হওয়ার আগেই, টাকা পয়সা মানে প্রফিট নিয়েই গেছে। যে সুইং, সেও এখান থেকে প্রফিট নিয়েই বের হয়েছে। তার মানে মোটামুটি স্কাল্পার এবং সুইং ট্রেডার এবং রিটেল ট্রেডার যারা আছে তারা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেছে। যখন তারা এই এক ক্যান্ডেলে এত নিচে নেমে আসছে, যে 5 মিনিটের জন্য ট্রেড করছিল তার আল্লাহ আল্লাহ উঠে গেছে। কেন আল্লাহ আল্লাহ উঠে গেছে? সে চিন্তা ভাবনা করতেছে এক ক্যান্ডেলে মার্কেট এত নিচে হয়েছে, এবার তো মার্কেট উপরে আসবে। হ্যাঁ, কারণটা হলো যে পরিমাণ সেলারের ক্ষমতা ছিল সব এক ক্যান্ডেলেই দেখাই দিছে, সেক্ষেত্রে পরের ক্যান্ডেলে আর থাকবে না। তো এটা একটা হেলদি ক্যান্ডেল হওয়ার কারণে এই পরেও একটা রেড ক্যান্ডেল কেন হয়, যে কিছু কিছু পিপল আছে যারা টাইমিং সম্পর্কে অবগত নয়, ট্রেডের বাই এবং সেল টাইমিং বুঝে না, যার কারণে তারা এই ক্যান্ডেলেই বাই করছে, মানে এই ক্যান্ডেলেই ট্রেড নিছে, কিন্তু তাদের ট্রেডটা পরের ক্যান্ডেলে পড়ে গেছে, যার কারণে কিন্তু এই পরের ক্যান্ডেলটাও রেড হয়েছে। কিন্তু পরের ক্যান্ডেলে এই যে দেখেন উইক আছে, মানে এখানে কিন্তু সেলার শক্তি, বায়ার শক্তি দেখাইছে। এর পরের ক্যান্ডেল দেখেন এইখানে কিন্তু যে বাই ট্রেড অর্থাৎ উল্টা ট্রেড, রিভার্স ট্রেড করা সবার শুরু হয়ে গেছে। কিন্তু এই যে নিচে বিশাল বড় যে টেইলটা আছে, এই যে আমি ড্র করে রাখছি, এই টেইলটার ভিতরে আবার হিডেন সেলার আছে। হিডেন সেলার কারা আছে এখানে? ওই যে 5 মিনিটের জন্য যারা ট্রেড করছিল তারা এখানে হিডেন হয়ে আছে। ঠিক আছে, তো যেহেতু এইটা একবারই সব প্রেশার দেখাই দিছে, এই জন্য মার্কেটটা উপরে গেছে। যদি এরকম বড় টেইল হয়, বুলিশ ইনগালফিং হয়, তাহলে আর পূর্বের ক্যান্ডেল যদি এরকম বড় না থাকে তাহলে এখানে আপডেট করা যাবে না, তাহলে ভুল হবে আপডেট করলে। আর যদি এরকম বড় ক্যান্ডেলের পরে এরকম হয় এবং টেইল থাকে, তাহলে আবার নির্দ্বিধায় ট্রেড করা যাবে। আর অবশ্যই বিয়ারিশ ইনগালফিং ধরে করলে টেইল থাকবে না। ঠিক আছে, আই থিঙ্ক ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। আর এরকম সিচুয়েশানে যে প্র্যাকটিস না করলে কিন্তু এই সিচুয়েশনটা সামনে আসতো না, আর আমি এটা নিয়ে আলোচনাও করতাম না। আচ্ছা, এটাকে বুলিশ ইনগালফিং ধরবো না, কারণ এই যে টেইল বড় আছে। এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, এটাও ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রিনশটটা নিয়ে আরেকটু আমরা আলোচনা করি। এই স্ক্রিনশটটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্যান্ডেলগুলো খুব বড় বড়। যেমন এইটাতে দেখি যে অধিকাংশ ক্যান্ডেলই সিমিলার সাইজেস, মিডিয়াম, তাই না? এটা তো দেখি যে মিডিয়াম সাইজের, অর্থাৎ একই সিমিলার সাইজের ক্যান্ডেল আছে। কিন্তু এইটাতে দেখতে পাচ্ছি আমরা ক্যান্ডেলগুলো অনেক বড় বড়। তো এই বড় বড় ক্যান্ডেলগুলো কখন হয়? বড় বড় ক্যান্ডেল এখন দেখা যাচ্ছে বডি দিয়েই কিন্তু বড় বড়, কিছু কিছু সময় না উইক আছে, দেখতে পাচ্ছি না আমরা, এই যে বড় বড় উইক আছে। তো এই ধরনের ক্যান্ডেলগুলো কখন হয়? যখন মার্কেটে প্রচুর পরিমাণে টানা পড়া থাকে, তখন এই ধরনের বড় বড় ক্যান্ডেল হয় এবং ক্যান্ডেল খুব দ্রুত ওঠানামা করে। তো আমরা যেটা করব এই ধরনের ক্যান্ডেল আবার যেই সময় যখন দেখতে পাবো যে বড় বড় ক্যান্ডেল হচ্ছে, আমরা ওয়েট করব ছোট সিমিলার সাইজের ক্যান্ডেল হওয়ার জন্য। তার আগে ট্রেড করব না, তার কারণটা হলো ওই সময়টাতে মার্কেট প্রচুর পরিমাণে ইনডিসিশনে থাকে। ওই সময়টাতে কোনো স্ট্র্যাটেজি, ক্যান্ডেল হোক বা ইন্ডিকেটার হোক বা প্যাটার্ন হোক, কোনো স্ট্র্যাটেজি ভালোভাবে কাজ করে না। এই জিনিসটা আমরা মাথায় রাখবো সবাই। এটাও ঠিক আছে, সমস্যা নেই। এটা বিয়ারিশ ইনগালফিং ধরবো না, কারণ দুইটা বড় বড় টেইল আছে, যদিও মার্কেট উপরে গেছে, কিন্তু ধরবো না আমরা। ঠিক আছে, এইটা কিন্তু পারফেক্ট। আচ্ছা, তো এর আগে যেটা দেখলাম, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সমস্যা নেই, এটাও ঠিক আছে। বিয়ারিশ ইনগালফিং, হ্যাঁ পারফেক্ট। তো সুন্দর, উনি যেগুলো প্র্যাকটিস করছে আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর প্র্যাকটিস করছে এবং অনেকগুলো প্র্যাকটিস করছে উনি, এবং সুন্দর করে গুগল শিটে করে দিছে মারুভুজু ক্যান্ডেলের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি একটু আরও নিচে চলে যাচ্ছি যে ওনার আরও কোনো কিছু আছে কি না। উনি যেভাবে করছে আই থিঙ্ক আর কোনো সমস্যা নেই। ডোজি, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। এইভাবেই করতে হবে, সবাই করলে খুশি হব, এবং যারা করবেন তারা অ্যাকচুয়ালি নিজের জন্যই করবেন, আমার জন্য তো আর না। নিজে করতে পারলে আপনি নিজেই সাকসেস হবেন। তো
যে কয়টা ক্যান্ডেলের কথা বলছিলাম ওই কয়টা নিয়েই ট্রেড করার জন্য ভালো হবে। অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, কেউই তো হোমওয়ার্ক করেনি, মাত্র 2 জন করছে, আর বাকি কেউই করেনি। আশা করি আপনারা সবাই করে নেবেন। আর যদি আপনাদের জানা থাকে, করার প্রয়োজন মনে না করেন, তাহলে না করলে সমস্যা নেই, তবে আমি যেভাবে বলছি এভাবে করলে আপনাদের জন্য খুব ভালো হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রোটা কারো দেখলাম না, সাপোর্ট রেজিস্ট্যান্সটাও সবাই ড্র করে নেবেন। তা কারণ মার্কেট অ্যানালাইসিসটা বুঝতে হলে সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া মার্কেট অ্যানালাইসিস বুঝতে পারবেন না। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রোর ম্যাটারটা আমরা গতকালকে বুঝেছিলাম। আজকে আমরা দেখব সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কীভাবে ট্রেড করা যায়। তাহলে ক্যান্ডেল ধরে ট্রেড করা শিখলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করাটা দেখবো। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করা শিখলে আবার মার্কেটের হায়ার হাই ধরে ট্রেড কীভাবে করতে হয় সেটা দেখবো, একটা একটা করে পয়েন্ট। এটা হয়ে গেলে আবার সবগুলো মিলে অ্যাকুমুলেট করে কীভাবে ট্রেড করতে হয় আমরা বুঝে ফেলতে পারবো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যখন আমরা ট্রেড করব তখন আমাদের এন্ট্রি পয়েন্টগুলো কোথায় হবে, এসএল কোন জায়গায় হবে, কিভাবে সেট করতে হবে, এই জিনিসটা আমরা খুব সংক্ষেপে দেখব। তো আমি এখান থেকে এই যে ড্র করার সময় এই সাইডে কিন্তু ড্রয়িং টুলসগুলো আছে, এখান থেকে আমরা ক্লিক করব, করার পরে এই যে হরিজন্টাল রে, হরিজন্টাল লাইন দিলে এই মাথা ও মাথা একবারে যত দূর দুনিয়া তত দূর হয়ে যায় লাইন, এই জন্য হরিজন্টাল রে, ঠিক আছে। তো আমরা যেখানে স্ক্রিন দেখতে পাচ্ছি, সাপোজ মনে করেন এইখান থেকে আমরা এখন ড্রয়িং শুরু করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি মার্কেট কোন জায়গায় ছিল, মার্কেট সর্বপ্রথম এইখানে ছিল, এইখান থেকে তারপরে এই যে নিচে আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে মার্কেট কোথায় গেছে, উপরে গেছে, তো এখানে ড্র করাই আছে অটোমেটিক, তাই না, রেসপেক্ট করে মার্কেট অন্তে ফিরে আসছে। তারপর নিচে আসছে মার্কেট কোথায়, এখানে আসছে, তাহলে এখানে আমরা একটা লাইন ড্র করে দিলাম। তারপরে আবার উপরে গেছে, দেখেন পূর্বেরটাতে টাচ করে আবার ফিরে আসছে। সাপোর্ট রেজিস্ট্যান্স যে ওয়ার্ক করে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে সঠিকভাবে যদি কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারে তাহলে সে বলে দিতে পারবে মার্কেট কোথা থেকে ব্যাক করবে, কোথা থেকে ফিরে আসবে। যেমন মার্কেট যে ব্যাক করবে এটা আপনি কিভাবে বুঝবেন, পূর্বের যেখানে মনে করেন এই 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 যে একটা লাইন আছে না লেভেল, এই যে লেভেল লাইন, এই লেভেল লাইনের এখানে যে মনে করেন ক্যান্ডেলগুলো টাচ করছে, টাচ করার পরে এই যে গ্রিন হয়েছে, গ্রিনের পরে যে একটা রেড হয়েছে, এই দুইটার মাথা যদি সমান সমান হয়, লেভেল হয়, ইকুয়াল হয়, তাহলে মার্কেট নিচে আসবে। আর যদি এরকম না হয়, এটা ব্রেকআউট করছে তারপরে ক্যান্ডেলটাও গ্রিন হয়ে যায়, হতে শুরু করে, তাহলে মার্কেট উপরে চলে যাবে। অর্থাৎ বডি দিয়ে ব্রেকআউট করলে উপরে চলে যাবে, আর যদি বডি দিয়ে ব্রেকআউট না করে মাথা দুইটা লেভেল হয়, ঠিক আছে, সমান সমান হয়, তাহলে কিন্তু মার্কেট নিচে নেমে আসবে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্টগুলোতে অর্থাৎ এসএনআরগুলোতে সেম যদি আমরা খেয়াল করি, এই যে এখানে দেখেন মার্কেট নিচে আসার পরে মার্কেট এখানে যায় লেভেল করছে। তো মার্কেট এখান থেকে এই যে নিচে আসছে এখানে, তারপর এখান থেকে উপরে যায় যে লেভেল করে পুনরায় ফিরে আসছে। তো আবার যদি আমরা নিচে আসি, এই যে এখানে একটা লেভেল করছে মার্কেট, তারপরে এখান থেকে আরও নিচে নেমে এখানে একটা লেভেল করছে। এবার খেয়াল করেন যে আমরা এইখান থেকে এই পর্যন্ত অ্যানালাইসিস করছি, এখান থেকে অ্যানালাইসিস করে আমরা ড্র করলাম, এইটুক দেখে দেখে আমরা ড্র করলাম। এই দিকটাতে দেখেন পুরোপুরি মার্কেট এখান থেকে ঠিক এই জায়গায় গেছে, এই জায়গায় যেমন ড্রপ আছে, এই যে মার্কেট এখানে যায় ড্রপ করছে, বডি দিয়ে ব্রেকআউট করে যদি লেভেল না করে তাহলে মার্কেট উপরে যায়, তাই না। এই লাইনটাকে দেখেন বডি দিয়ে ব্রেকআউট করছে, করে মার্কেট উপরে গেছে, তাই না। আবার পরে আর একটা লেভেল আছে এইখানে, এই যে লেভেলটা 1 2, ঠিক আছে, দুইবার লেভেল 1 লেভেল 2, মানে এটা একটা যদি লেভেল 2 কমপ্লিট করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু শক্তিশালী এসএনআর বলা হয়। লেভেল 1 লেভেল 2 তাহলে কি, এই জিনিসটা বলছিলাম কি না আমার মনে নেই, এই সংক্ষেপে বলে দিই। মনে করেন যে একটা মার্কেট, এটা এটা একটা রেজিস্ট্যান্স আর এটা একটা সাপোর্ট। তো মার্কেট এখান থেকে এখানে গেছে, আবার ব্যাক করে আসছে, আবার এখানে গেছে, হ্যাঁ, যে যদি এখান থেকে আবার পুনরায় ব্যাক করে তাহলে বুঝতে হবে তৃতীয়বার যখন মার্কেট এখানে উঠবে তখন এইটাকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্স হয়ে গেছে। লেভেল 2 অর্থাৎ দুইবার সে কমপ্লিট করতে পারেনি, লেভেল 1 লেভেল 2। সেম আবার যদি এরকম হয় নিচে, যে যে এই দুইবার টাচ করছে, তো তৃতীয়বার যখন এরকম নিচে আসবে এটা ব্রেক করে নিচে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এটা পাওয়ারফুল, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা বুঝলাম। এবার যদি আমরা খেয়াল করি যে দেখেন মার্কেট এখানে একবার লেভেল করছে, এখানে একবার লেভেল 2 কমপ্লিট করছে না, তৃতীয়বার মার্কেট এটাকে ব্রেক করে উপরে যেতে পারে না। এবং উপরে যে যাবে না সেটা কীভাবে আমরা বুঝলাম আগেই, এই ক্যান্ডেলের পরে যখন এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বুলিশ, এরপরে দেখেন একটা ডোজি হয়েছে। ডোজি মানে কি, মার্কেট ইনডিসিশনে আছে, অর্থাৎ উপরে যাব কি যাব না, যাব কি যাব না, যাব কি যাব না মার্কেট তো বলতেছে না, মার্কেটের বায়ার সেলার যারা আছে ওরা থিঙ্কিং করতেছে,
মার্কেট যখন এইখান থেকে এই লেভেলে উঠছে, তখন আমরা যারা বসে আছি সারা পৃথিবীতে, তো তারা সবাই থিঙ্কিং করতেছে মার্কেট তো এখানে লেভেল ক্রিয়েট করছে, এখানে করছে, তার মানে তো মার্কেট এখান থেকে যাবে না। অর্থাৎ ট্রেডিংয়ের যে লজিক সব তো একই, সবাই, আমিও কারো না কারো কাছ থেকে শিখে আসছি, আমার কাছ থেকে কেউ না কেউ শিখতেছে, ফর্মুলা কিন্তু সবাই ওই একই ধরনের ফর্মুলাই জানে। এর মধ্যে কিছু ট্রাপ আছে। তো এই ফর্মুলা ধরে আমি তো এখানে থিঙ্ক করতেছি যে আমি এখানে ট্রেড নিতে পারি না, কারণ হলো লেভেল 2 কমপ্লিট করা। এরকম আরও হাজার হাজার কোটি কোটি পিপল ওইটাই থিঙ্ক করতেছে, করে চুপচাপ আছে। তো এই ক্যান্ডেলেই এই গ্রিনটাতে যারা বাই করে রাখছিল তাদের ট্রেডটা পরের ক্যান্ডেলে শেষ হবে, এই জন্য কিন্তু পরের ক্যান্ডেলটা এইভাবে রানিং এবং ওয়েট ছিল। তো দেখা গেল যে এখানে কোনো বাইও তেমন হয়নি, সেলও তেমন হয়নি, তখন কি মার্কেট ইনডিসিশনে আছে, ডোজি হয়ে গেছে, যে উপরেও যায়নি নিচেও যায়নি। তো ডোজি যখন হয়েছে তখন আবার আমি দেখার পরে ডোজি দেখছি, তাহলে মার্কেট কি নিউট্রাল, পরের ক্যান্ডেল নিউট্রাল থাকবে, ডোজির হাইয়েও যাবে না লোতেও যাবে না। তো আমরা চুপচাপ, আমি চুপচাপ, আপনি চুপচাপ, সবাই চুপচাপ। কি হলো, মার্কেটে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়ে এই লেভেলটাকেই ঠিকঠাক রাখলো। তো দুইবার যখন এরকম লেভেল হয়ে গেল যে ডোজি হইলো, তারপরে মার্কেট এই ডোজিকে ব্রেক করে উপরে যাইতে পারলো না, তখন কিন্তু স্ট্র্যাটেজি আরেকটা চলে আসলো যে তাহলে কি করবে, মার্কেট ব্যাক করবে। তো মার্কেট যদি ব্যাক করে তাহলে এই দেখেন পরে রেড ক্যান্ডেল হয়ে সমান সমান করলো, মানে মার্কেট ব্যাক করে ফেললো, ব্যাক করে পুনরায় মার্কেট নিচের দিকে আসলো। ঠিক আবার ওঠার সময় দেখেন এইখানে যেমন ড্রপ করছে, এই যে এখানেও ড্রপ, ঠিক আছে। এই যে বডি দিয়ে ব্রেকআউট করলো, বডি দিয়ে ব্রেকআউট করার পরে দেখেন মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এবং এইখানে কেন কয়েকবার ড্রপ করছে, এই যে তার জন্য এই যে এখানে তো লাইন আছেই, এই লাইন বরাবরই ড্রপ করছে। কিন্তু দেখেন যে জায়গায় কোনো লাইন আমাদের ড্র করা নেই, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর অথবা আমাদের কোনো প্রকারের ড্রপিং পয়েন্টগুলো ড্র করা নাই, সেখানে কিন্তু মার্কেট কখনো এরকম থামে নেই। যেমন এই যে উপরে থেকে নিচে নামার সময় থামে নেই, ও নিচে থেকে উপরে ওঠার সময় থামে নেই, এখান থেকে আবার এইটুক নামার সময় থামে নেই। কিন্তু এইখানে যেমন একটু ঘিসিমিজি করছে, এইখানে এসেও ঘিসিমিজি করতেছে, ঠিক আছে। ওই ভবিষ্যতে যায় এইদিকে যদ্দূর যাবে দেখবেন যে ওই যদি এই লো এবং এই হাইয়ের আন্ডারে থাকে, তাহলে ওইখানেও যায় এরকম করতেছে। আবার দেখেন এই লেভেলটাতে কোনো ঝুলঝামেলা যেমন নাই, এইখানে এসেও কিন্তু ওঠার সময় তেমন কোনো ঝুলঝামেলা নাই। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে আপনি যদি বাইনারি ট্রেডার হন বা ফরেক্স হন বা যেটাই হন না কেন, আমাদের খেয়াল রাখতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দূরত্বটা যেখানে বেশি সেই জায়গায় ট্রেড করাটা নিরাপদ। কেন নিরাপদ? কারণটা হচ্ছে মার্কেট এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরাঘুরি করে। অর্থাৎ যদি মার্কেট রেজিস্ট্যান্সে থাকে, সাপোর্টের দিকে মুভ করে, তাহলে মাস্ট বি সাপোর্টে যাবে। সাপোর্টে মার্কেট আসে এখান থেকে রেজিস্ট্যান্সের দিকে, অর্থাৎ আপের দিকে উঠতেছে নামতেছে এরকম করতেছে, তাহলে মাস্ট বি মার্কেট রেজিস্ট্যান্সে আসবে, ঠিক আছে। তো যদি এটার গ্যাপটা বেশি থাকে তাহলে আমাদের জন্য ওই জায়গাটা নিরাপদ হয়। আর যদি পিছনের দিকে এরকম দেখি যে গ্যাপটা বড় কিন্তু মধ্যখানে কোনো ডোজি নাই, স্প্রিং টপ নাই, কিংবা মার্কেট কোনো ড্রপিং করেনি ওঠা নামার সময়, তাহলে বুঝবো যে এটা নিরাপদ জায়গা, ঠিক আছে। তো আমরা এই দিকের অ্যানালাইসিসটুকু দেখার পরে যদি আমরা এই দিকে বাই ট্রেড নেওয়ার জন্য থিঙ্ক করি বা সেল ট্রেড নিয়ে আমরা কোন জায়গায় নিব, এইখান থেকে এই পর্যন্ত মার্কেট উপরে আসবে, এখান থেকে মার্কেট ব্যাক করে কতদূর উপরে আসবে আমরা জানি যে এই পর্যন্ত আসবে, এই লাইন বরাবর আসবে। তো এখানে কিন্তু ট্রেড নেওয়া যায়, বাট আমরা নিব না, রিস্ক হয়ে যাবে। কারণ মার্কেট যদি এখান থেকে আবার নিচে যাওয়ার সম্ভাবনা রাখে, বলা তো যায় না, যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড ছিল। আচ্ছা, তারপরে কি হলো, এটাকে ব্রেক করে যখন উপরে আসলো, আমরা কি এখানে ট্রেড নিব না। কেন? কারণ মার্কেট এখানে রেঞ্জিং করতেছে। তো রেঞ্জিং করতেছে মানে এদিকেও রেঞ্জিং করবে, এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দূরত্ব খুবই কম, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও নিব না, ওয়েট করব যে এই গ্যামজামের জায়গাটা আগে পার হোক, তারপরে এটাতে ব্রেকআউট করলো, আমরা কি এই লেভেলে ট্রেড নিব না, কারণ এই যে এখানেও রেঞ্জিং আছে, তো এই লেভেলটাও আগে পার করুক। তো রেঞ্জিং খেলা তার শেষ, যখন কিনা মার্কেট দেখলাম যে আমরা এটা দিয়ে ব্রেকআউট করছে, তখন আমরা এদিকে তাকাবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে গ্যাপটা মোটামুটি ভালোই আছে। এখানে 3176 থেকে 3181 অনেকটাই গ্যাপ আছে, তাই না? তাহলে এদিকে দেখবো যে আমাদের কোনো প্রকারের ডোজি ড্রপিং কোনো কিছুও নাই এবং মোটামুটি দূরত্বও ভালো আছে। তাহলে আমরা কি করতে পারি, মার্কেট যখন এই যে ব্রেকআউট করার পরে একটা ক্যান্ডেল করলো এবং এই লাইনের উপরেই এটা আবার ব্রেকআউট করে নিচে আসেন এই রেটটা, তাহলে এইখানে আমরা এখন একটা বাই ট্রেড নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো ওখানে যদি আমরা একটা বাই ট্রেড নিই, এখানে আমরা একটা বাই ট্রেড নিতে পারবো। তাহলে আমরা টেক প্রফিট সেট করব কোথায়, তখন আমরা খেয়াল করব পেছনের দিকে, যে এর উপরে যে
রেজিস্ট্যান্স আছে সেটা কোন জায়গায় আছে এবং এটা লেভেল 2 নাকি 1। তো আমরা এটার দিকে খেয়াল করে যদি পেছনে দেখি এই পজিশনে আছে এবং এটা লেভেল 2, তার মানে আমরা টেক প্রফিট লেভেল সেট করব কোথায়, এইখানে সেট করব। ঠিক আছে, এসএল কোন জায়গায় সেট করব, অর্থাৎ স্টপ লস এইখান থেকে তার নিচের লেভেলে, অর্থাৎ নিচের লেভেল কোনটা, এই লাইনটা, এই লাইন বরাবর 3174 সেট করব, তাই না। তাহলে এন্ট্রি হচ্ছে আমাদের 3176, টার্গেট হচ্ছে 3182 আর এসএল হচ্ছে 3174, এই হলো আমাদের টার্গেট। এখন যারা স্ক্যাল্পার $100 উপরে যাদের ব্যালেন্স আছে তারা একটু রিস্ক বেশি নেবে, তারা কি করবে, তারা এইখানে এন্ট্রি নেবে, টেক প্রফিট সেট করবে এই লাইন বরাবর। আর যাদের ব্যালেন্স একটু কম, রিস্ক যারা কম নিতে চায়, আমার প্রফিটও কম হোক আমি রিস্ক কম নেব, তাদের ক্ষেত্রে তারা একটা জিনিস খেয়াল করবে যে মার্কেট এখান থেকে নামার সময় এই যে একটা স্পিনিং টপ ছিল, ঠিক আছে, স্পিনিং টপ ছিল না, এই স্পিনিং টপ, এবং মার্কেট এই যে এখানে বিয়ারিশ ইনগালফিং যখন করছে, বিয়ারিশ ইনগালফিংয়ের লোয়ারটা ছিল এখানে, তাহলে এই লাইন বরাবর সে একটা টান দিবে, টান দিয়ে সে এইখানে টেক প্রফিট নেবে, যে কিনা ছোটো ট্রেডার, আরও স্ক্যাল্পারেরও ছোটো, যে অর্থাৎ যার আরও ব্যালেন্স কম আছে, রিস্ক যে কম নিতে চায়, তাহলে কি হবে দেখেন, এইখান থেকে যদি সে এন্ট্রি নেয়, সে এইখানে যে কিন্তু প্রফিটটা নিয়ে বের হয়ে যাবে। এখন তার ব্যালেন্স খুবই কম, ব্যালেন্স খুবই কম, সে মনে করেন যে টেক প্রফিট এইখানে না নিয়ে নিছে হলো এইখানে উপরেরটাতে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, মার্কেট দেখেন এখান থেকে নিচে নামতেছে, নিচে নামার সময় এখানে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, তাইলে তো হয়েছে, এবার তো কি হবে, 5 মিনিট মার্কেট নিচে থাকবে, 1 2 3 4 5, এই যে 5 মিনিট মার্কেট নিচে থাকবে। তো কি হলো, ওর এইখান থেকে উপরে যাওয়ার সময় $2 প্রফিট দেখাইতেছিল, ইতিমধ্যে বিয়ারিশ ইনগালফিং হইলো, মার্কেট এখান থেকে নিচে নামতেছে, নামতে নামতে কোন জায়গায় নামছে, এই জায়গায় নামছে। তো দেখা গেল যে তার এন্ট্রি পজিশন ছিল এই লেভেলে 3176, তো অলরেডি তার -$1 দেখাইতেছে, তখন সে হতাশ হয়ে যাবে, কি হবে কি হবে, মার্কেট আর একটা টান দিলেই তো আমার স্টপ লস হিট হয়ে যাবে, তখন আমার কি হবে। তো সেক্ষেত্রে যে ছোটো ট্রেডার সে ওই রিস্কটা নেবে না, সে পেছনের দিকে এই পজিশনটা দেখে ট্রেডটা এখানে নিয়ে নেবে। এই জন্যই ক্যান্ডেলগুলো চিনে রাখা, যে কেন আমি ক্যান্ডেলগুলো চিনে রাখবো, যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেও ট্রেড করি, যদি আমার ক্যান্ডেলগুলো চেনা থাকে তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, এইবার ঘটনা হলো কি, যে যদি সে চালাক হয় তাহলে কি করবে, যে যখনই এখানে এসে মার্কেটে একটু ড্রয়িং বেশি হয়ে গেছে না, একটু রিমুভ করে দিই, সে মার্কেটে যখন দেখলো যে এখানে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে, সে তাৎক্ষণিকভাবে ট্রেডটা ক্লোজ করে দিবে ম্যানুয়ালি, আমার 50 সেন্ট বা 60 সেন্ট অথবা $1 প্রফিট হয়ে গেছে, আমি ক্লোজ করে দিই, সে ওইটুক নিয়ে বের হয়ে যাবে। আবার অনেকে আছে একটু গ্যারা টাইপের, গ্যারা আপনাদের এলাকায় কী ভাষা বলে আমি জানি না, মানে জেদ্দি টাইপের আর কি, লস হইলে হবে, ট্রাকের সামনে দাঁড়ায় থাকে, সাইড দেবো না দেখি কী হয়। তো এই ধরনের লোকজন আর কি যারা হয়, তারা কি করে, বসে থাকে দেখি তো কী হয়। তো এইরকম করা যাবে না, কারণটা হলো এটা টাকা, লস হইলে আপনারই হবে। আর আপনি রাগ করবেন কার সাথে, মার্কেটের সাথে রাগ করে কোনো লাভ নেই, মার্কেটের কোনো অনুভূতি নেই। সো এখানে রাগ ক্ষোভের বা অভিমানের কোনো কিছু নাই, ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, যে ট্রেড ক্লোজ করে দিতে হবে। এবার যে হচ্ছে যার ব্যালেন্স বেশি আছে, সে নির্দ্বিধায়, তার ক্লোজ করার দরকার নেই, সে এই প্রফিট লেভেল এইখানে সেট করে রাখছে না, এই লাইন বরাবর, দেখবে যে ঠিকই মার্কেট একটু নিচে আসছে, আসার পরে পুনরায় আবার ব্যাক করে ওই জায়গায় কিন্তু হিট করে দিছে, সে সমস্যা নেই, এই জায়গায় প্রফিট নিতে পারবে। বাট যে ছোটো ট্রেডার, তার জন্য কথা হচ্ছে যে সে যেন এই কাজটা না করে, ম্যানুয়ালি ট্রেডটা ক্লোজ করে দেয়। তো আই থিঙ্ক আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে তাহলেই আমরা এই এন্ট্রিটা নিতে পারলাম, তাই না। এখন আমরা এখানে এসে দেখতেছি কি হয়েছে, এই পাশে এসে যে পুনরায় এখানে লেভেল করে মার্কেট নিচে আসছে, আসার পরে মার্কেট এই মধ্যখানে একটা লাইন ক্রিয়েট করছে, অর্থাৎ আমরা পূর্বে যে সাপোর্ট রেজিস্ট্যান্স এইদিকে 15 মিনিট দেখে এইদিকে 15 মিনিট ড্র করছিলাম, অর্থাৎ আমরা যদি ধরি আইডিয়া করে এরকম করে, যে মার্কেট এই যে এখান থেকে এতটুকু ড্র করছিলাম, মানে এইটার পাওয়ার এইটুকু এদিকে থাকবে। তো আমরা এইদিকে যদি এখান থেকে আবার খেয়াল করি, যে এই পর্যন্ত এইদিকে যতটুকু অ্যানালাইসিস করছি সেটার কার্যক্ষমতা এই পর্যন্ত ছিল, তারপরে ভ্যানিশ, ঠিক আছে। এইবার আমাকে দেখতে হবে এই দিকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। তো এইবারে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য হরিজন্টাল রে, হ্যাঁ, নেওয়ার পরে আমরা দেখবো যে কি এইখান থেকে মার্কেট উপরে গেছে, ঠিক আছে, ড্র করা আছে। তো আমি এইখানে কিন্তু যন্ত্রণা, আমি কিন্তু এইখান থেকে ঠিক আবার এইখান থেকে একটা বাই ট্রেড নিয়ে নিতে পারি, যেহেতু আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের দূরত্ব এখানে বেশি আছে, এই ছোটো জায়গাগুলোতে নিব না।
তারপর এখানে আমি টেক প্রফিট নিয়ে নিলাম, যে যার ব্যালেন্স ছোট সেইখানে এন্ট্রি নিবে। এটাও দেখাই দিয়ে যাই, নাহলে আবার ভুলে যাবে অনেকেই। এরকম সিচুয়েশনে ট্রেড করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। এখানে একটা এন্ট্রি নিল সে, যে ছোট ট্রেডার সে কী করবে, এই লাইন বরাবর টেক প্রফিট নিয়ে নেবে, আর যে বড় ট্রেডার সেই উপরের লাইনকেই টার্গেট রাখবে। ঠিক আছে, এখন মার্কেট যেহেতু রেজিস্ট্যান্সে আছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার সাপোর্টে আসবে না, আসার তো সম্ভাবনা আছে। তো তাহলে যদি কেউ এখন ওই সিস্টেমটাকে অনুসরণ করে এন্ট্রি নিতে চায়, সেল এন্ট্রি, তাহলে সেইখানে এন্ট্রি নিবে। টেক প্রফিট কোন জায়গায় নিবে, যে বড় ট্রেডার সেই টার্গেট রাখবে যে আমি এই লাইনে প্রফিট নিব। কিন্তু এই লাইনে প্রফিট নিব, যে এই থিঙ্কিং করার আগে তাকে নতুন করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সাহায্য নিতে হবে। কেন? কারণটা হচ্ছে আমরা ওইদিকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছিলাম সেটা তো এই লাইন পর্যন্ত, এদিকের পাওয়ার শেষ। এবার যদি আমরা এইদিকে দেখি তাহলে দেখবো যে মার্কেটের এইখানে একটা লেভেল আছে, তাহলে এই দিক দিয়ে একটা সাপোর্ট লাইন টানতে হবে। তারপরে নিচে এসে দেখতে পাচ্ছি মার্কেট এইখানে একটা নতুন লেভেল তৈরি করছে, আর একটু উপরে এই যে এইটার বরাবর এই মাথা আর এইটার নিচ। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা লাইন নতুন করে যখন আমরা ড্র করলাম এইটা এবং এইটা ধরে, তখন আমরা বুঝতে পারতেছি আমি যদি এখানে এন্ট্রি নিই তাহলে আমি ছোটো ট্রেডার, আমার প্রফিট নিতে হবে এই লাইন বরাবর, আর আমি বড় ট্রেডার এন্ট্রি এখানে নিয়ে আমার প্রফিট নিতে হবে এই লাইন বরাবর। তার মানে দুইজনের টার্গেটই হিট হয়ে গেল। ঠিক আছে, এবং মার্কেট যে এখান থেকে ব্যাক করবে সেটা আমরা কীভাবে বুঝবো, এই যে মার্কেটের লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল। ঠিক আছে, নতুন করে লেভেল তৈরি করছে, তাহলে এইদিকে নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হলো। এখন এই দুইটা লাইন ড্র করার পরে কিন্তু ফর্মুলা এসে গেল যে এই যে এতক্ষণ এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে এতটা গ্যাপ ছিল, এদিকে কিন্তু আর অত বড় গ্যাপ নাই। তার মানে এখানে যেমন ট্রেড, এই গ্যাপগুলোতে ট্রেড করা যাবে না, ট্রেড করা যাবে না, এখানেও যাবে না করা, এখানেও যাবে না, এখানেও তখন যাইতেছে না। এখন আমরা দেখতেছি যে বড় গ্যাপ যদি থাকে তাহলে উপরের লাইন দুইটাতে আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এই যে বডি দিয়ে ব্রেকআউট করলো, এখানে আমরা এন্ট্রি নিতে পারি। টেক প্রফিট কোন লাইন, এই লাইন তো ওই মাথা থেকে টান দেওয়াই আছে পূর্বের, তাহলে এই লাইন বরাবর টেক প্রফিট। আবার মার্কেট যখন এখানে আসে, এখান থেকে নিচে আসবে, কোথায় আসবে, মিনিমাম এই জায়গায় আসবে, কারণ মার্কেটের রেঞ্জ এই যে লাইন এখানে টান দেওয়া আছে, এই লাইন তো ওই দিক থেকে আসতেছে। তো আমরা এখানে টেক প্রফিট নিয়ে নেবো। আবার এই যে এন্ট্রি এখানে, এন্ট্রি এখানে টেক প্রফিট, আবার এখানে যদি এন্ট্রি নেই এখানে টেক প্রফিট, ছোটো ছোটো। ঠিক আছে, আবার এইখানে এন্ট্রি নিলে এখানে টেক প্রফিট। এখন এইখানে আসার পরে আমাদের কী করতে হবে, এই যে এই পর্যন্ত অলরেডি 15 মিনিট কিন্তু কুইট। ঠিক আছে, এখন শেষ। তাহলে এখানে আবার নতুন করে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হচ্ছে। কেন? এই যে এখানে লেভেল করছে, এই যে লেভেল, এই যে এখানে লেভেল, তাহলে এই দিক দিয়ে একটা টান দিতে হচ্ছে আমাদের। তারপরে কোথায় টান দিতে হচ্ছে, এই যে এখান থেকে টান দিতে হচ্ছে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আর ট্রেড করার কোনো জায়গাই নেই, জায়গা বের হবে। কীভাবে বের হবে, মার্কেট আবার এখান থেকে যখন নিচে নামা শুরু হবে, এই নিচের অলরেডি এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার নতুন করে মার্কেটের দিকে স্ট্রাকচার তৈরি করবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা, আমাদের পজিশন হলো এটা, আমরা বুঝতে পারলাম। আর এই পজিশনগুলো ধরে ট্রেড নেওয়ার সময় আমরা রেসপেক্ট করব ক্যান্ডেল অ্যালগোকে। কীরকম ক্যান্ডেল অ্যালগোকে রেসপেক্ট করব, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডেক্স হয়েছে। ঠিক আছে, সর্বপ্রথম কথা হলো এখানে একটা হ্যামার আছে, রেড হ্যামার, তাই না? একদম হাতুড়ির 2.5 গুণ লম্বা হ্যামার আছে। তো মার্কেট যদি উপর থেকে নিচে এসে হ্যামার হয় তাহলে মার্কেট কি হয়, উপরে যায়। তো ঠিকই তো, মার্কেট উপরে গেছে। মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে। তো আবার এই হ্যামার এবং এইটা পরেরটা মিলে বুলিশ ইনগালফিং হয়েছে। উইকটা যদিও বড়, তো উইক বড়, তারপরও কেন মার্কেট উপরে যাবে, তার কারণ হচ্ছে যে এই হ্যামারের আগের ক্যান্ডেলটা অনেক বড় ছিল। তাহলে আমাদের এই লজিকটাও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে ক্যান্ডেল অ্যালগোকেও থিঙ্ক করলাম, আবার সাপোর্ট রেজিস্ট্যান্সকেও আমরা থিঙ্ক করলাম, করে আমরা এখানে কিন্তু এন্ট্রিটা নিতে পারতেছি। অ্যাকচুয়ালি ক্লাসে এখন আপনারা যারা দেখতেছেন ক্লাসে, সবাই কিন্তু খুব সুন্দর বুঝতেছেন, সবই ঠিকঠাক আছে। কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনার এখন মনে হবে যে আমি একটু প্র্যাকটিস করব, বা কালকে এটা করে দেখব, বা এসে যখন করতে যাবেন তখন কিন্তু আমি যেভাবে বলতেছি ব্যাপারটা ইজি লাগতেছে ওইভাবে পাবেন না, কারণ একদিনই ওরকমটা পাবেন না। আপনাকে মার্কেটে ঢুকতে হবে, দেখতে হবে, এরকম সিচুয়েশন দেখে আপনার কিন্তু মনে হবে যে স্যার এই জায়গাটাতে ড্র করলো, মার্কেটটা কী সুন্দর, হ্যাঁ এখানে ড্র করলো কী সুন্দর নেমে আসছে, আবার এই দিক দিয়ে উঠলো কী সুন্দর নেমে আসছে। আমি কিন্তু রানিং মার্কেটেই ড্র করছি, এই যে রানিং মার্কেট চলছে। ঠিক আছে, তো আপনি যখন ড্র করবেন তখন একটু হিজিবিজি মনে হবে, যে কারণ প্রথম তো হিজিবিজি মনে হবে যে না, তখন মার্কেটটা সুন্দর দেখলাম, এখন কেন জানি খারাপ দেখাচ্ছে। সাপোজ এই দিকে ড্র করছি, এই দিকেও যদি আমরা ড্র করি, খেয়াল করেন এইদিকে, এখান থেকে আমরা ড্র করছি না, আমরা যদি এই দিক থেকে ড্র করি তাহলে দেখবেন যে এই লাইনগুলো মিলে যাবে।
যেমন আমরা এখন যদি আমরা খেয়াল করি যে মার্কেট এখানে সর্বনিম্ন কোথায় আছে, এখানে আছে, এখান থেকে মার্কেট কোথায় গেছে, আমরা এগুলোর একটু কালারটাকে চেঞ্জ করে দেবো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে মার্কেট কোথায় গেছে, যে এরপরে মার্কেট গেছে এইখানে, এই যে লেভেল, ঠিক আছে। তারপরে মার্কেট কোথায় গেছে, এখান থেকে মার্কেট হচ্ছে এই যে এখানে লেভেল ক্রিয়েট করছে, ঠিক আছে, আরেকটু উপরে, এই যে এটা, এই যে এইখান ধরে যদি টান দিই, এই যে এটা, ঠিক আছে। তারপরে মার্কেট এখান থেকে কোথায় গেছে, যে এখান থেকে মার্কেট উপরে উঠতেছে, উঠতে এই জায়গায় গেছে। এখান থেকে মার্কেট কোথায় এসছে, আস্তে নামতে এই জায়গায় এসে ড্রপিং করছে। তারপরে মার্কেট এই যে এখান থেকে। এবার খেয়াল করেন যে কি সুন্দর, কিন্তু এই পাশে যেমন রেসপেক্ট করছে, এই পাশেও রেসপেক্ট করছে, এবং ওই লাইনগুলোই দেখেন, এই উপরের লাইনটাকে ধরেই কিন্তু এই যে গ্রিন লাইনটা আছে, এই যে তারপরের লাইনটাকে ধরেই কিন্তু এই যে গ্রিন লাইনটা আমরা আগে ড্র করছিলাম, এই যে শেষের এই লাইনটা ধরেই কিন্তু এই গ্রিন লাইনটা আছে, এই যে এই রেডটা ড্র করলাম, এটা ধরেই কিন্তু পরের সাপোর্টটা আছে, এইটা ড্র করলাম, এটা ধরেই কিন্তু তারপরেরটা আছে, হ্যাঁ, খেয়াল করেন, এই যে গ্রিনের উপর দিয়েই রেড পড়ছে, হ্যাঁ। তার মানে এখন যদি আমরা খেয়াল করি, আমরা এখানে কত মিনিট দেখলাম, মনে করেন এইখানে দেখছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 30টা ধরেন, এখানে 30 মিনিট, এইখানে মনে করেন 20 মিনিট বা 30 মিনিটই ধরলাম, 60 মিনিট, আর এখানে 30, এখানে 30, 60, অর্থাৎ 2 ঘন্টা মার্কেট আমরা অ্যানালাইসিস করলাম। 2 ঘন্টা, এদিকেও আছে 15 মিনিট, প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো মনে করেন। তো 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে যখন আমরা অ্যানালাইসিস করলাম, 2 ঘন্টা 15 মিনিটে আমরা এন্ট্রি কয়টা পাইছি, ওইদিকে তো এন্ট্রি দেখলাম না, এদিকে শুধু দেখলাম। এবং 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে মার্কেটের পিভট পয়েন্ট কোনটা, পয়েন্ট অফ কন্ট্রোল, এই 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা দেখব যে মার্কেট কোন জায়গাটাতে সবচেয়ে বেশি রিভার্স করছে। তো আমরা একটু খেয়াল করি, তো ছোট করে নিলাম, কোন জায়গাটাতে, এই জায়গাটাতে কয়বার রিভার্স করছে, একবার, দুইবার, এটাতে একবার, এটাতে 1 2, এখানে কয়েকবার, 3 4 বার, 1 2, সবচেয়ে বেশি রিভার্স করছে এই লাইনটাতে, এই লাইনটাতে, এই যে আমরা রেড লাইন ড্র করছি এবং গ্রিন লাইন ড্র করছি, এইটাতে সবচেয়ে বেশি রিভার্স করছে। তার মানে আমাদের এইটা হলো পয়েন্ট অফ কন্ট্রোল লাইন। মার্কেট এখান থেকেই উপরের দিকে যাবে, আবার এখান থেকেই নিচে আসবে, মাঝামাঝি এই লাইনটা থাকবে, ঠিক আছে। এই লাইনটার ভ্যালু কত, এই লাইনটার ভ্যালু হচ্ছে 3181, এইটা হচ্ছে মার্কেটের পয়েন্ট অফ কন্ট্রোল লাইন, ঠিক আছে। তো আপনারা যারা 2 জন প্র্যাকটিস করছেন খুব সুন্দর, একজনের নাম হচ্ছে ফরিদুল ইসলাম, আর একজনের নাম হচ্ছে এটা 54-55 মিনিটে এসে জয়েন হয়ে আর লাভ নেই, ভিডিও ক্লাস দেখে নেবে। তো যেটা হচ্ছে যে আরেকজনের নাম দেখাচ্ছে ভিআইপি, ওনার নামটা কি জানি আমি ঠিক ভুলে গেছি, জয়, আচ্ছা জয় সম্ভবত নাম, আচ্ছা যাই হোক। তো দুজন খুব সুন্দর প্র্যাকটিস করছে, খুবই সুন্দর হয়েছে। এবং ফরিদুল ইসলাম যে, উনি তো রিয়েল ট্রেড করে দেখাইছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, এটা ধরে রাখতে হবে, ধরে রাখেন, করতে থাকেন। আর পরবর্তী যে আজকে যতটুকু দেখাইলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করে আপনারা এইভাবেই যেটা করবেন, ট্রেড না করলে নাই, ট্রেড যে করতে হবে রিয়েলে বা ডেমোতে তা না, আপনি এরকম করে ড্র করে আপনি এখানে লিখবেন জাস্ট যে এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এটা টেক প্রফিট, এটা এসএল, ঠিক আছে। এভাবে লিখে এবং লেখার সময় ওই স্ক্রিনশট নেওয়ার সময় যদি এইটা দিয়ে লেখেন, তাহলে কিন্তু লেখাগুলো থাকবে, হ্যাঁ। এই যে এখান থেকে টেক্সট নিয়ে মনে করেন যে সাপোজ এখানে লিখছেন আপনি ENTTRY, এন্ট্রি টিপি, হ্যাঁ, লেখাগুলো কিন্তু থেকে যাবে, মার্কেটও রানিং চলবে। তো এখানে আপনি সমস্যা নেই, আপনি আজকে ক্লাস হলো, এর পরবর্তীতে যতগুলো ক্লাস আছে তার আগে পর্যন্ত বোর্ডের কোনো কিছু ডিলিট করার দরকারই নেই, আপনি লিখে রাখেন, পরে শুধু স্ক্রিনশটগুলো নিয়ে দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার এন্ট্রি নেওয়াটা ঠিক ছিল কিনা পজিশন ওয়াইজ, আর আপনার ক্লোজিংটা ঠিক ছিল কিনা, স্টপ লস সেটআপ ঠিক ছিল কিনা আমি বুঝতে পারবো সহজেই, ভুল থাকলে কারেকশন করে দিতে পারবো। আশা করি প্র্যাকটিস করে যদি সামনের দিকে যান তাহলে উপকার হবে। আর মুখস্থ করে গেলে কিন্তু ফল পাবেন না, কারণ মুখস্থ বিদ্যা টিকে না, কয়েকদিন পরে হারায় যায়। অধিকাংশ অভিজ্ঞতার উপর থেকে বলছি, আমার স্টুডেন্ট প্রায় সারা বাংলাদেশে, সফল স্টুডেন্ট 5000 প্লাস হবে, আর অসফল স্টুডেন্ট 10,000 প্লাস হবে অসফলের সংখ্যাই বেশি। কারণটা হচ্ছে এই গ্রুপের মধ্যে যদি আমরা এখন থিঙ্ক করি, এই গ্রুপের মধ্যে প্র্যাকটিস করছে 2 জন, মানে 100-র মধ্যে 20%। তো কথা হইলো যে এই
দুইজন পিপল করছে, দুইজন পিপলকে আমি বলতে পারতেছি যে হ্যাঁ এরা পারবে, যারা করেনি তাদের সম্পর্কে তো আমি কিছু বলতে পারতেছি না। তো যেটা হলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জিনিসগুলো মাথায় ঢুকবে, এভাবে পেয়ে যাবেন। আর এগুলো যখন জানা থাকতেছে ইন্ডিকেটার দিয়ে দিব, আর ওটা একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, সো প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। প্রয়োজনে যারা ভালো পারতেছে তাদের থেকে হেল্প নেন, কেউ কাউকে ঠকাবেন না, কেউ কাউকে ঠকাবেন না, কারণ ঠকার ব্যাপার বিচারটা আল্লাহ করে সরাসরি। সো ঠকাবেন না, কিন্তু দরকার হলে যে ভালো পারতেছে তার সাথে কমিউনিকেশন করেন, ফ্রেন্ডশিপ করেন, করে তার কাছ থেকে একটু অ্যাডভাইস নেন। গ্রুপে কোনো কিছু লিখতে দ্বিধাবোধ হচ্ছে যে সবাই দেখবে বা কী মনে হবে, আমাকে পার্সোনালি মেসেজ করেন, স্যার এই জিনিসটা আমি বুঝি নেই, আমাকে একটু হেল্প করেন। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনাকে পার্সোনালি, অর্থাৎ এমনটা অনেকেই হয় যে আমি গ্রুপে বলতে পারতেছি না, তো সমস্যা নেই, পার্সোনালি মেসেজ করেন, সমস্যা নেই তো। বাট অসফল হয়ে কেউ যায়েন না, গেলে আমিও কষ্ট পাবো, আমারও সম্মানহানি হবে। তো হোমওয়ার্ক এটা থাকলো, সবাই এই হোমওয়ার্কটুকু করেন। আগামী ক্লাসের দিনে ইন্ডিকেটার সেট আপ দিব, তার সাথে হচ্ছে প্যাটার্ন দিব, অনেক আলোচনা বাকি আছে, আলোচনাগুলো দ্রুত আগায় নিতে হবে। তো বেস্ট অফ লাক, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে।